কেউ নেই আর কি, পুরনো মানুষ। এইখানে এত লোক সব একসাথে আসলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওঘর থেকে মানে পাবনা থেকে এখানে আসা, সেই কথা বলছেন আর কি। ঠাকুরের সাথে এলেন, ঠাকুরের সাথে এলেন একসাথে তো আসলাম তখন বোধহয় বুদ্ধদেবটা কোলে না? হ্যাঁ 7 মাসে। 7 মাসে, হ্যাঁ। ওরা 3 ভাই বোন আপনাতেই সেই ভারতী আর ছোট মার 2 মেয়ে, উমা। আমরা তো পরবাই এসেছিল, আমার ওই ভাসুরেরও ওইরকম বুড়ো যেমন 7 মাসের ওরকম একটা ছেলে ছিল। আচ্ছা আচ্ছা, শঙ্কু। শঙ্কু নাম শুনেছেন? হ্যাঁ, নাম শুনেছি। ও করেছিল। সকলেই ছোট 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 ছোট। আমার মামা শ্বশুর এসেছিলেন, ওনারও একটা ছেলে ছিল বুড়োর বয়সী, বুড়োর থেকে 1 মাসের বড়। ওইসব একসাথে তো এসেছিল, তারা কেউ নেই, আমি একা আছি। আপনার থেকে যে আমরা একসাথে এসেছি তাদের মধ্যে কেউ বাচ্চা টাচ্চা যারা এসেছিল তারাও নেই। এই যেমন গুরু, ওই সরু সরকারের ছেলে গুরু, জ্যেষ্ঠ বাবার ছেলে, নামও মনে থাকে না, চলে গেলেন। ও নেই, ওরাও নেই, কেউ নেই, আর আমি একা আছি। এবার ওর 2 পিসি ছিল, শ্বশুরের 2 শ্বশুরের কত ছেলে মেয়ে বউ, লোক বাড়ি ভর্তি, সবাই তো একসাথে এসেছিলেন। আপনারা যখন এখানে এলেন তো ঠাকুর কিরকম ভাবে, মানে আপনারা যখন এখানে এলেন নতুন জায়গা, নতুন পরিস্থিতি, একসাথে হঠাৎ করে এলেন, সবাই একসাথে থাকতাম। সেই তখন তো প্রথম থেকে একটু কষ্ট তো ছিল, কষ্ট ছিল। কষ্ট, হ্যাঁ, এত মানুষ হঠাৎ করে এক জায়গায় এলেন, বড়াল বাংলাতে। ওই একটাই বাড়ি, ওইটাতেই সবাই মিলে রয়েছে। সৎসরীরা কত দূর হয়ে এসেছিল, তারাও ওখানেই রয়েছেন। ওই হলঘরটার মধ্যে সবাই থাকে। আবার ঠাকুরও রয়েছেন, পাশের ঘরে বাবা থাকছেন। ওই যেটা এখন ওই মিউজিয়াম হয়েছে, ওই ঘরে থাকে। ঠাকুরের একটা ছবিও রাখা আছে। হ্যাঁ, ঠাকুরের সব খোঁজ খবর, ঠাকুর খোঁজ খবর নিতেন, সবার খেয়াল রাখতেন, জিজ্ঞেস করতেন। প্যারিদা, হরিপদ্দা, রবি ব্যানার্জি, সবাই এসেছিল, একসাথে সবাই এসেছিল। ঠাকুর এবং সব খোঁজ খবর নিতেন সবার। সবাই ওইখানে বাবা সকলের খোঁজ খবর নিতেন। খুব জলের কষ্ট ছিল, ইদারা থেকে জল তুলে আনতে হতো। আমরা তো নিজেরা ওই অত ওর ওপর দাঁড়িয়ে জল তুলতে কোনোদিন পাইনি। যে টিউবওয়েল ছিল আর ছিল পাতকুয়া, একটা বালতি জল তুলতে হতো 6 পয়সা। খুব অসুবিধা ছিল জলের, তাও এমন তার দয়া, এমনই অত বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ওইখানে সব ভালোভাবেই থাকতাম। তার মধ্যে একটা আনন্দ ছিল, খুব আনন্দ ছিল, থাকতে। আর বাবার ভোগ রান্না হতো, যারা পাবনা রান্না করতো তারাই করতেন। ওই বাড়ির মধ্যেই একটা ছোট ঘর ঠিক হয়েছিল বাবার ভোগের জন্য, রান্নার জন্য। আর আনন্দবাজার শব্দে গুরুভাই রেখেতো, পাশে 3টে ঘর ছিল তারবানদের জন্য, ওই নিচেই ওইখানে সব রান্না হতো। আমরা সব ওই খেত, পড়াতে করে ভাত রান্না হতো। বাসন টাসন তো সব আসছে ট্রেনে, পরে আসবে, পরে সব এলো। খুব কষ্ট করেই থাকতাম আমরা, কিন্তু তাও খুব আনন্দে সবাই থাকতেন। বাড়িটা তো খুব বড় তো, আমরা যে ওপরে থাকতাম, আমার মামা শ্বশুর আর এনারা 2 ভাই পাশাপাশি, 3 মামা ভাগ্নে ওপরেই সব থাকে। আনন্দ ছিল কিন্তু খুব। বড় মাকে কেমন মনে হতো? বড় মা, মা বাবার সবকিছু তদারকি করতেন। মার ওই পাশেই ছোট্ট একটা ঘর ছিল, ওইখানেই মাথা একটু রান্নাঘরটা। রাজবাড়ি প্রকৃতি ছিলেন কি? খুব রাজবাড়ি ছিলেন না? আপনাদের ভয় লাগতো? শুনি তো শাশুড়ি হন, তো ভয় তো লাগতো, কিন্তু ভালোবাসতেন তো, খুব ভালোবাসতেন। ডেকে ডেকে এটা ওটা দিতেন, ছেলে পেলেদেরকেও দিতেন, রাখতেন, আবার অন্যায় করলে বকেও দিতেন। ওই বুড়োকে
লোকে খুব উঠতেন, ঢুকেছিলেন একদিনকে। আচ্ছা আচ্ছা, কি করেছিলেন? হ্যাঁ, কি করেছিলেন? কোন মানে কোনো অন্যায় করেছিলেন? ছেলে মানুষ দুরন্ত ছিল, সাংঘাতিক দুরন্ত ছিল। আর এত ভগবান বুদ্ধদেবতা। এত রোগা ছিল, রোগ, হ্যাঁ হ্যাঁ খুব অসুস্থ ছিল, হ্যাঁ হ্যাঁ একবারে বাঁচবেই না এরকম হয়েছিল অবস্থা। অসুখ ছিল আর খিটখিটে ছিল খুব। দেখ না দেখ কামড়িয়ে দিত। তা ওই ভজন আছে না, ভজন, হ্যাঁ হ্যাঁ ওরা সব ছোট ছোটতে কুকুর, হ্যাঁ ভজনের বোন, এই যে ভারতী, আচুর মা, যিনি হ্যাঁ? আচুর মা যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তারপর বুড়ো, তারপরে আরো এখানে সব নেড়ি টেরি সব পিরু, অনেক মেয়ে ছিল, বিজা, অনেক মেয়ে সব ওদের বয়সী, পুটুর বয়সী, সব খেলা করছে। ভজনের বোনও ছিল, খেলা করছিল সব। আর ও কোথা থেকে এসে ভজনের বোনকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর কেটে গিয়ে পড়ে গিয়ে কেটে গেল। আর বাবা ওই এখন যেটা টাসু হয়েছে, আচ্ছা আচ্ছা, ওইখানে খড়ের ঘর ছিল আগে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা ওই ঘরে থাকে। ঠাকুর দেখতে পেয়েছেন? হ্যাঁ, দেখে আর মাকে ডাকলেন। মাকে দেখে বললেন যে আমি তো জানি না, আমি তো রান্নাঘরে চা খাচ্ছিলাম, চান টান করে ওরা সব খেলা করছে নিচে। আর তখন মাকে ডাকলেন, বাবা। মা গেলেন, তো বলেছে যাও তোমার আদরের নাতিক শাসন করে আসো, দেখো ওই মেয়েটা ফেলে দিল ধাক্কা দিয়ে, কেটে গেছে, যাও। আর ও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সোজা ওপরে উঠে গিয়ে বিছানায় গিয়ে শুয়ে আছে। আর পাশের ঘরেই উনি সব বন্ধু বান্ধব নিয়ে গল্প করছিলেন পাশের ঘরে। এই মানিক মস্তি, অনেক শেষী চৌধুরী, রোশনা ঘোষ, সব বন্ধুরা ছিল, গল্প করছিলেন। আর মা সেই সিঁড়িটা উঠতে মোটা করছিল, কষ্ট হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠে হাঁপাতে হাঁপাতে হচ্ছে, কোনে গেল, ঘুরে কোনে গেল, এরকম করে হচ্ছে। দেখতাম পেছন ফিরে বিছানা, কেউ জানে না, আমিও জানি না, আমি তো রান্নাঘরে চা খাচ্ছি, কখন এসে শুয়ে পড়েছে, ধাক্কা দেখে শুয়ে। আর বাবা মা গিয়ে খুব বকলেন, এতে তো কান ধরে চড় মারলেন, আছিস সামাল, ধাক্কা দিয়ে ফেলেছিস, যদি মরে যেত। তখন মারও হাঁপাচ্ছেন, আর আমাকেও খুব বকলেন, যে ছাওয়াল ছেড়ে দিয়ে থাকো, খোঁজ লিখতে পারো না, কি করছে না করছে। ওরা খেলা করছে একসাথে, আমি তো ওপরে কাজকর্ম করছি। তখন পাশের ঘর থেকে সবাই মার গলা ছিঁড়ে সব পাশে হয়েছিল, ওই ঘরে সব আসলো। সামনে এরকম দরজা, পাশাপাশি তো সবাই বাবা খেয়েছে, মা হচ্ছে দেখ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ভজনের বোনকে। ছোটবেলা একটা গল্প বলে চলে গেলেন, আর ও চুপ করে। আপনি পরে একটু ধমক টমক দিলেন আর কি, আপনিও পরে একটু ধমক টমক বকাবকি করলেন হয়তো আমাকে, আপনি আমার বকাবকি করলেন বা বললেন না? না, মা দাদাকে আর কি, দেখ তো আমাকে কত বকে দিলেন ঠাকুমা, সেই সব আমার কিছু বলে খুব ইয়ে করতো। আর ও সবসময় আমার মুখে দিয়ে তাকিয়ে করতো, আপনার কি যে আমার মুখ ভার কি, আমি কিছু বলছি না, ও বুঝতে পেরে যেত নিজের অন্যায়টা, এসব শোধরাবার খুব চেষ্টা করতো ছোটবেলা থেকেই। হয়তো কোথাও গেছে, কেউ কিছু খেতে দিল, ও সোজা উপরে এসে আমাকে দিত, মাই না, কেউ পয়সা দিল, আর রোজ চালানা করে পয়সা দিতে হতো। ছোট ছিল, তার খেয়াল ছিল, অসুস্থ ছিল, সব পয়সাটাও আমাকে এনে দিত, কত পয়সা দিত আমাকে এনে, কোনোদিন কিছু খেত না, খরচ করতো না, এরকম ছিল। খুব আমার উপর খুব টান ছিল, লক্ষ্য ছিল আর কি। আমার মুখ যদি কোনো রকম একটু দেখেছে, তাহলে সেদিকে, আর সে কাজ তো করবেই না, সেদিকেই যাবে না। আর লেখাপড়ার কথাও কি বলবো, আমার শরীর খারাপ, আমার শুয়ে শুয়ে ওকে মুখে মুখেই সব পড়াতাম। ছোটবেলা থেকেই আমার কাছেই থাকতো তো সবসময়, আর মুখে মুখে সব বাংলা, ইংরেজি সব ফল ফুল, মানুষের সব নাম, মাস, সপ্তাহ, সব মুখে মুখেই সব শেখা হয়ে গেছিল কত অল্প বয়সে। আর জিজ্ঞাসা করতেন, সব বলতো তো,
কেউ আসলে বলে হচ্ছে তোকে এইটা জিজ্ঞাসা কর, সব করে দিয়ে পটপট করে ওইসব দিক দিয়ে খুব লক্ষ্য ছিল, খুব বুদ্ধিমান ছিলেন খুব। চুনু উমা ওরা পড়তো, মাস্টারমশাই আসতো ছাদে, ছাদে একটা চৈতিতে ওরা পড়তো, ওইখানে গিয়ে বসে শুনতো। আচ্ছা, ওই রেবতী বিশ্বাস ছিল, রেবতীদা, হ্যাঁ, ওর কাছে পড়তো। ওই চুনু উমা ওই গিয়ে করে একটা এদের একটা মাসি ছিল ছোট মার বোন, ও ওই রেবতী মাস্টারের কাছে পড়তো। ও তো বসে থাকতো, কেননা 4-5 বছর বয়স, কাউকে বলতে হতো না, নিজেই গিয়ে বসে মাস্টারের কাছে বসে এইরকম সব ছিল। আর আপনারা যখন ছোট পাবনাতে ছিলেন, যখন ঠাকুরকে দেখতে যেতেন, আপনার বাড়ি থেকে মানে কত দূর ছিল ঠাকুর যেখানে থাকতেন? পাবনাতে আপনার বাড়ির থেকে ঠাকুরের বাড়ি কত দূর ছিল ছোট যখন আপনি? অনেক দূর ছিল, এখান থেকে কতটা হবে, ডাক্তার লজ, গুমটি, এর থেকেও বেশি। আচ্ছা, আমাদের বাড়িটা ছিল একদম তো জঙ্গলের মধ্যে, আর পদ্মার বাড়ির রাস্তা, বর্ষাকালে তো জল হয়ে যেত, নৌকো করে যাতায়াত করতে হতো। রাস্তার উপর দিয়ে নৌকো করে জল, আচ্ছা, জল জমে গেছে বর্ষাকালে, সেই আমাদের বাড়িতেও পদ্মার জল ঢুকে যেত, এত পদ্মার জল হতো। আর এমনিতে তো রাস্তা ভালো ছিল, অনেক দূরে ছিল রাস্তা, আমরা যেতাম ঠাকুরের কাছে দেখতে। বেলা প্রার্থনা হতো, যেতাম, মা আমাকে নিয়ে যেত সাথে। আচ্ছা, মায়ের সাথে যেতেন। মা নিয়ে যেত। আচ্ছা আচ্ছা, তা আপনারা আগের থেকে দীক্ষিত ছিলেন? বাড়ির সবাই দীক্ষিত ছিলেন? বাবা তো ঋত্বিক ছিলেন? হ্যাঁ, সবাই যেতেন। আবার বাড়িতেও আমাদের ভোর 4টের সময় আমাদের বাড়িতেও বাবা সবাইকে, আমাদের সবাই ভাই বোনদের নিয়ে পাড়ার কত লোকও আসতো। আচ্ছা, আমার বাবার প্রার্থনা ঠাকুর বাড়িতেও যেতাম। ঠাকুরকে কেমন লাগতো তখন? তখন তো ঠাকুর হিসেবে ছেলে মানুষ অত ঠাকুর হিসেবে বোঝেননি, কিন্তু ভালো লাগতো বা কিছু? সকলে মা বাবাকে দেখতাম যা করতেন, আমি তাই বুঝতাম না তো। ঠাকুর ভগবান, সকলের পুজো করে, বলতেন এসব করতে হয় করতে হয়, আমরাও তাই করতাম। আমরা তো 5 ভাই বোন ছিলাম, সবাই বাবা আমাদের সবাইকে নিয়ে মা প্রার্থনা করতেন 2 বেলা ঠাকুর বাড়িতে না যেতে। শুনেছি ফুলের মালাটা গেঁথে দিতেন ঠাকুরের জন্মদিনে। হ্যাঁ, বৈশাখ মাস ভোর মালা গেঁথে নিয়ে যেতাম। আচ্ছা, গেঁথে ঠাকুরকে পরিয়ে দিতেন? আমার বড় পিসি যে ছিল সাধনাদি, সাধনাদি বাবার সিংহাসনে, দোতলার উপরে সিংহাসনে বাবার ছবি বসিয়ে ফল ফুল বেলপাতা তুলসী পাতা সব দিয়ে রোজ কাশি ঘন্টা বাজিয়ে আমরা সাধনাদি আরতি করতাম, গান করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্তব করতাম, তখন স্তব যা বলতেন আমরা সবাই। আপনার কত বয়স হবে তখন? আপনার? আমার তখন কত হবে, 11-10। তার আগে থেকেই তো এই ফুলের মালা টালা গেঁথে করতাম, তখন ওই 11। তখন ঠাকুরকে পরিয়ে দিতেন? হ্যাঁ, রোজ নিতেন বেলি ফুলের মালা, বৌন ফুলের মালা, আচ্ছা, তারপরে বকুল ফুলের মালা, শিউলি ফুলের মালা। আচ্ছা আচ্ছা, খুব শিউলি ফুল হতো আমাদের, বেলি ফুল, শিউলি ফুল ছিল। আপনারা সবাই এরকম গেঁথে টেতে নিয়ে যেতেন? সবাই নিয়ে যেতাম, আমি তো নিয়ে যেতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালা পরিয়ে দিতাম। আবার 30শে বৈশাখ, পয়লা ভাদ্র থেকে 30শে ভাদ্র, পয়লা বৈশাখে 30শে বৈশাখ পর্যন্ত রোজ হতো পুজো, রোজ 2 বেলা। আচ্ছা আচ্ছা, এইরকম। আবার 30শে ভাদ্রের দিনে, বৈশাখের দিনে বাবাকে এরকম বেঞ্চি বসে থাকতেন, তো ওই বেঞ্চিতে বসতেন বাবা, আর আমাদের ওদের 100-150 মেয়ে সব, আমরা সব ফুল, কাগজ, কলা পাতা গোনায় করে ফুল নিয়ে যেতাম, ফুল বেলপাতা সব নিয়ে যেতাম, সব আমরা মেয়েরা ওই ফুল বেলপাতা দিয়ে মালা দিয়ে প্রণাম করতাম। আগে ওই প্রার্থনা, স্তব প্রার্থনা হতো বাবার সঙ্গে, সাধনা দিয়ে ওই আরতি করতাম, আমরা সব কাঁসি ঘন্টা বাজাতাম, শাঁখ বাজাতাম, ওই 100-150। তখন ঠাকুরের মাও তো ছিলেন, তো মা কিরকম দেখতেন মাকে? আমি তো ঠাকুমার খুব আদর খেয়েছি, আমাকে খুব ভালোবাসতেন, ঠাকুমার মুড়মুড়ও খাইছি আমি, ছোট ছিলাম তো, খুব ভালোবাসতেন আমাদের বাড়িতে যেতেন, কত মা কত মিষ্টি তৈরি করে খেতেন, সন্দেশ খুব ভালোবাসতেন আমার মার হাতে, ঠাকুমা মা তৈরি করে। একবার আপনার কপালে না কিসে চোট লেগেছিল? তখন তো
আমি কত ছোট, আমি তো গল্প শুনে শুনে আর কি গুনে গেছি। ওই ওই বেল বাজায় না, ঘন্টা বাজায়, এই যে এরকম বিন থাকে লোহার, ওই টাঙানো ছিল। আনন্দবাজারে যখন হয় প্রার্থনা হতো তখন ঘন্টা বাজাবে। আর ওটা ছোট ছিলাম তো, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আর ওখানে সত্যেন দেখি এই চাকর ও তার ছেলে পেলে নিয়ে করে করে নিয়ে ও দাঁড়িয়েছিল, আর আমি ছোট ছিলাম। ওই রকম করে দিয়েছে, আর ওইটা আমার এখানে লাগিয়েছে। এই এখনো দাগ আছে বোধহয় মাথায়, এই কেটে গেল। আর আমি খুব কাছে, আর ঠাকুমা খড়খড়ি খুলেই দেখছেন আমি কাঁদছি কেন, আমি কাঁদছে কে তাই দেখছেন, তারপর দেখছেন আমি কাঁদছি। তখন ঘর থেকে বেরিয়ে এসে তো ছেলেটাকে খুব বকলেন, তারপরে আমাকে করে করে নিয়ে ওখানে শুয়ে বীরেন বিশ্বাস ছিলেন একজন কবিরাজি, ওষুধ পাতা নিয়ে এসে ওষুধ দিয়ে দিলেন। বাবাকে ডাকে এসে ওই ছেলেটাকে খুব বকলেন। ঠাকুর বকলেন? মা, আচ্ছা, ঠাকুমা বকলেন। আচ্ছা আচ্ছা, এইসব তো কত ছোট ছিলাম, প্রার্থনা আরম্ভ হয়ে গেছে। এখন একটু সময় আছে বোধ হয়। না না, একটু সাংবাদিক আমার কাছে এই গল্পগুলো শুনতে খুব ভালো লাগে। আপনার সেই পুরোনো সময়কার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আমার মনে আছে তো, যেগুলো মনে আছে সেগুলো বলতে পারি, আর মনে নেই এখন কিছু, মনে থাকে না, ভুলে গেছি। ঠাকুরের পরিবেশ খুব খুব মানে সচ্ছল ছিল তা তো নয়, খুব কষ্টের মধ্যে সবাই থাকতেন, কষ্ট করে সবাই থাকতেন। সে বড় বড় বাড়ির ছেলেরা সবাই, সে রান্না তো শুধু লাপসি কারণ তাদের ভাত হতো না, লাপসি বলতো তাকে, ওই সব নুন দিয়ে দিয়ে খেত, গলা করে করে পাতা পাতায় দিত, কলা পাতায়, ওই তখন অভাব তো ভীষণ, খাওয়া করতোই না লোকে, কোনো রকম ওই লাপসি রাঁধতো সকলে, আমরাও ওই রকমই খেতাম। আমার বাবারও খুব, যখন এসেছিলেন খুব ছিল, তারপরে সব ফিতর হয়ে যেত, চোরে চুরি করে নিচে। তখন আমাদের অবস্থা খুব খারাপ ছিল, আমরাও খেতে পারতাম না, আমরাও আনন্দবাজারে গিয়ে লাপসি খেয়েছিলাম, আনন্দবাজার থেকে চাল আনতাম। নকর ঘোষ ছিল একজন, নকর ঘোষ, কীর্তন সময়কার, কীর্তনের সময়কার ঠাকুরের সময় কীর্তন করতেন নকর ঘোষ। খুব ভালো লাগছে। আমার নকর টাকা আমাদের দিয়ে দিত, মেলা হতো যে মেলাতে পয়সা দিত, নকর কাকা পয়সা দেন, একটা পয়সা, ওটার উপরে একটা পয়সা দিয়েছে, তাতেই আমরা খুশি, সব বাচ্চারা। তার মধ্যে খুব আনন্দে থাকতেন সবাই না, এত কষ্টের মধ্যেও ঠাকুরকে নিয়ে। কিশোরী বাবা এই নাচতেন, কি কীর্তন করতেন, গোসাই বাবা। কিশোরী মোহনের কীর্তন আপনি দেখেছেন? হ্যাঁ, আচ্ছা। কিশোরী বাবা, গোসাই বাবা বড় বড় চুল ছিল না, এই দেখো দাড়ি ছিল, চুল ছিল, দেখেছি। আমাদের বাড়িতে কত যেতাম, বিশাল বড় আম বাগান ছিল, যেতাম, পদ্মার পাড়ে তো বাড়ি ছিল। ছেলে পেলেদের আমাদের সব খেলা করতাম একসাথে, ছেলে মেয়ে ছিল সব, অনেক ছেলে মেয়ে ছিল। গোসাই বাবা তো 2 ছেলে, তাও আমরা যেতাম, খুব ভালোবাসতেন ওই গোসাই মা। তো আপনারা যখন এখানে চলে আসেন, গোসাইদার ছেলেরাও কি আসেন না আসেন? হ্যাঁ, এসেছিলেন। এইখানেই তো গোসাই, আচ্ছা, গোসাইদার তো ছেলে ছিলেন, আমি কিশোরী, হ্যাঁ বুঝতে পেরেছি, মনোজদা সব তো, মনোজদা তো গোসাইদারই তো নাতি হলেন। ওই যে কালোদা, আনন্দবাজারে আগুন লেগেছিল না, এই ওয়েস্ট হাউস আমরা বলতাম, ওয়েস্ট, ওখানে আগুন লেগে গেছিল, আগুনের দেখতে আসছিলেন, খুব ভালো ছিলেন গোসাইমা, খুব ভালোবাসতেন সবাইকে। ওই গোসাইমাকে আসছিলেন ট্রাক ধাক্কা দিয়ে, মনোজের মা, না ঠাকুমা, মনোজদার ঠাকুমা, বড় ছেলে তো গোসাই, আর নাড়ু, একটা ছোট ছেলে ছিল নাড়ু, পাগল ছিল, র্যাঙ্কটা হয়ে ঘুরে বেড়াতো, অনেক লোক ছিল, অনেক, সবাই তো এখানে আসেনি।
পৌষ মাস এসেছিল এখানে, বাবার সাথেই এসেছিল। এখানে আসার আগে মানে হঠাৎ করে আপনারা খবর পেলেন যে ঠাকুর চলে আসছেন? বাবা সেই তো ভীষণ গল্প, সে আসার রাতে আমরা জানতাম না তো। হঠাৎই একদিন রাত্রি সকালবেলায় ভাদ্র মাস কি বৃষ্টি পড়ছে, একেবারে মুষলধারে বৃষ্টি পড়ছে। তখন একটা লোক একটা চিঠি আর একটা তালা চাবি আর ঘড়ি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাকে গিয়ে দিল। তাতে লেখা আছে 10টার সময় নৌকো নিয়ে যাব, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তৈরি হয়ে থাকবে। আমাকে সেই পাঠালেন চিঠি দিয়ে, ছোটদা পাঠালেন। হ্যাঁ, আশ্রম থেকে। আর আমি তো আমার বাবার কাছে থাকবো। আচ্ছা আচ্ছা। আর সে সব সারা রাত্রি সব বেচা কোচা কুটির কি জ্বর, আর বাবা নাম করছিলেন, বাবাকে বলতে পারছি না। রবিবার জামাইবাবু ছিল সামনেই, বাড়িতেই থাকতো, ছাতা মাথায় দিয়ে ওখানে গিয়ে বললাম যে জামাইবাবু এই দেখেন চিঠি। জামাইবাবু তখন চান করছে, ঠাকুর বাড়ি যাবে। চিঠিটা পড়ে বলছে কী হয়েছে, আর পুজো না করে কাপড় পরেই চান করে কাপড় পরেই চলে গেলেন আশ্রমে ছাতা নিয়ে। চিঠিটা পড়েই তো জানি না তো, আমি রাত্রি 12টা পর্যন্ত ছিলাম আশ্রমে, তো শুনিনি। তাই গিয়ে তো আর আসেনি, এখানে বাবার সঙ্গে ঘরে চলে এসেছে। তারপরে নৌকো নিয়ে 10টার সময় গেলেন, ওই সময়ের মধ্যে আর কি তৈরি হবে, ভিজে কাঁথা কানি সব ভিজে, তার মধ্যে যা পারলাম সব নিলাম জামা কাপড় নিয়ে। তখন নৌকো নিয়ে গেলেন। ওই লোকনাথ ঘোষ বলে একটা বন্ধু ছিল, ও সব কোলে করে করে 3টে ছেলে মেয়েকে ছাতা মাথায় দিয়ে এতটা জল ভেঙে নৌকোতে তুলে রেখে দিয়েছে। জিনিসপত্র মাথায় করে নিয়ে গিয়ে রেখে দিল, একটা বাক্স। কোথায় যাচ্ছেন কি ব্যাপার কিচ্ছু জানেন না? কোথায় যাবেন না যাবেন কিচ্ছু জানেন না? আচ্ছা। নৌকো করে উঠলাম, মা তো কাঁদছে খুব। আর এরাই তো 3জনকে নিয়ে মা থাকতেন, মা বাবা আর আমার 3টে ছেলে। মা খুব কাঁদছে, বাবা তো তার নাম করছে না। তখন বললাম বাবাকে, বাবা তো শুনে অবাক হয়ে গেলেন। তারপরে কি বৃষ্টি অধরে পড়ছে, তার মধ্যে এই ছাতা মাথায় দিয়ে নৌকোতে গিয়ে উঠলাম। আশ্রমে এসে নৌকো একদম বাঁধে ঠেকলো, নামলাম ওতে নিয়ে, ওদের সব নিয়ে গেলেন। তারপরে দেখি যে সবাই ছাতায়, একেবারে ছাতায় ছাতা, হাজার হাজার ছাতা, সব বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। তখনও আমরা জানি না কি ব্যাপার। তারপরে মা, আমি, চুনু, কুকুর পুরো বলে করে নিলাম। আর ঠাকুমা, ওমা গীতু গেলে ওর ছোট মা, একটা গাড়িতে আমরা উঠলাম। আমাদের নিয়ে মা ঈশ্বরদী চলে গেল। ঈশ্বরদী গেলেন স্টেশনে? হ্যাঁ, ঈশ্বরদী স্টেশন। হ্যাঁ, স্টেশন। ওইখানে আমাদের না বাবার গাড়ি গেল। বাপরে, সব অঝরে কাঁদছে, কি কাঁদছে আর কি ছাতা, কে কাকে দেখবে। বাপরে, ঠাকুর চলে যাচ্ছেন বলে কাঁদছে সবাই। আশ্রম শুদ্ধ লোক, গ্রাম শুদ্ধ লোক কাঁদছে, সব কাঁদছে। আর ছাতা, বাপরে ছাতা, আর আকাশ যেন ভেঙে পড়েছে সেদিন, এত বৃষ্টি। ওই চলে এলাম আমরা ঈশ্বরদীতে, ওখানে আর বৃষ্টি এসছে। তারপরে তো সে রিজার্ভ ট্রেন হয়েছিল, ওইটাতে আমরা সব উঠলাম। বাবার কোমর, বিছানি, বিছানা বাবা সব ঠিক করা, ওখানে বাবা উঠলেন ট্রেনে। বিশাল বড় একটা বগিতে আমরা সব আমরা সব উঠে বসলাম, চলে আসলাম। স্টেশনে দেখছি বাপরে কি ভিড়, সব জেনে গেছে সবাই আসছেন ঠাকুর এই দিদি যাবেন। স্টেশনে ঝুড়ি ঝুড়ি খাবার নিয়ে সব লোকেরা দাঁড়িয়ে আছে। সেখানে সব ট্রেন থামছে, আর বাবাকে সব দেখছে, প্রণাম করছে। এসব ওই ঝুড়ি ঝুড়ি খাবার সব করবে খেতে দিচ্ছে, কত খাবার সব। আমরা দুজনেও গাড়িতে ছেলে মেয়ে নিয়ে বসেছিলাম, তো আমাদেরকেও এবার ডাকলো নিচে। ইদারার পাশে আমরা বউ, অত লোকের মধ্যে খাবো কি? আমাদেরকে একজন বললো ইদারার পাড়ে আড়ালে, ওই বিশাল বড় ইদারা, ট্রেন দাঁড়িয়েছে তখন। হ্যাঁ, ট্রেনের মধ্যে তো সব আত্মীয় গুরুজন, সব ভাসুর শ্বশুর, ওখানে তো আমরা খেতে পারি আমরা দুজন এক জায়গায় আড়ালে বসে। কোনো কি খেলাম মনে নেই। তারপরে আমাদের বাচ্চাদের সব ট্রেনের গুরুজনরা সব নিয়ে থাকলো, খেয়ে দেবো না, আবার আসলাম। আর আবার ট্রেন ছেড়ে দিল। কোথায় কোথায় থামলো আমার জায়গা মনে নেই, তো অনেক জায়গায় থামতে থামতে তারপরে এখানে বদ্রীনাথ স্টেশন, ওখানে আবার আসলাম। তো বুড়ো তো
ফিডিং বোতলে দুধ খেত। এতে শুনু ভাসুরের মেজো ছিল, খুব ভালোবাসত ওকে। বলছে যে যিনি ডাক্তার আর কি, ডাক্তার যিনি শুনো দা, ও বলছে কাকিমা তুমি তো ভাইকে নিয়ে আসো, তোমার ভাইয়ের বোতলটা আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি। ট্রেন থেকে নেবে বলছে। আমি ট্রেনে ওকে নিয়ে বোতল নিয়ে দাঁড়িয়েছি, সব ভিজে মুখের কাঁথা, কানে বিছানা, সব জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। সব লোকেরা নিয়ে গেল, আমি ওকে নিয়ে ফিডিং বোতলটা নিয়ে দাঁড়িয়ে আছি। ও আমাকে ট্রেনের কাছে গিয়ে বলছে যে কাকিমা বোতলটা আমার কাছে দাও। তাই ওর হাতে দিলাম। আমি বুড়োকে নিয়ে নামলাম নিচে, যাচ্ছি। ঘোড়ার গাড়িতে আমাদেরকে উঠিয়ে দিল। ঘোড়া তখন এই ঘোড়ার গাড়িতে আমরা, আমি ছোট মা আর আমার ওদের জেঠিমা সব গাড়িতে উঠলাম। আর ও আসছে রাস্তাতে, আর স্টেশনে পৌঁছার পা পড়ে গেল, বোতলটা পরে ভেঙে গেল। আর তো খুব বিপদে পড়লো যে তার বোতলটা ভেঙে গেল, ভাইয়ের খুব কষ্ট হবে। ছোট ছিল কিন্তু ও বলছে আর ভেঙে গেছে আর কি। তারপরে আমরা বাড়িতে আসলাম, এসে দেখি একটা চেয়ারে বাবা বসে খাওয়া খাচ্ছে। আমরা তো মেয়েকে প্রণাম করলাম, তারপরে মাকে প্রণাম করলাম। মা বলছেন যে যাও সব ছাওয়ালদের ঝিনুক পাটি নিয়ে আসো। এসে দেখি যে মা একটা ছোট্ট ঘরে কত দই চিড়ে সব রাখা, দই চিড়ে সবাইকে নিজে চিড়ে মাখিয়ে খেতে দিচ্ছে। আর আমাদের বললেন যে বাচ্চাদের ঝিনুক পাটি নিয়ে আসুন, দুধ ফুটিয়ে রেখেছি, দুধ খাও। আমরা সব ওই ছাদে চলে গেলাম, আমাদের ওইখানে জায়গা হয়েছে। আমরা সবাই ওর জেঠিমা, মামি শাশুড়ি, ছোট মা, আমি সব পাটি নিয়ে গেলাম মার কাছে। মা সব দুধ দিলেন। আমরা সব ওইখানেই বললেন যে হল ঘরে বসে ওদের খাওয়াবো। ছেলেরা সব নিয়ে যাবে, দুধ নিয়ে পড়ে টরে যাবে। আমরা ওখানে বসে এইসব দুধ খাওয়ালাম। দুধ খেয়ে ছাদে গিয়ে সব ওদেরকে পরিষ্কার টরিষ্কার করে রেখে পুকুরে গেলাম চান করতে। এখানে ডুবে পুকুর ছিল, চান টান করে আসলাম। তখন আমরা আমাদেরকে, এটা প্রথম দিনের কথা বলছি, প্রথম যেদিনে এসেছিলাম 2 সেপ্টেম্বর বোধ হয় এটা। এদিকে তখন বৃষ্টি নেই, ওই পাবনায় 46 সাল 1946 সারা রাতে ট্রেনে ছিলাম। তারপরে তো সেই এসেছিলাম যে পাবনায় আর আমার যাওয়া হয়, আমরা কেউই যাই না। চুনুদারা গেছেন, মানে চুনুদারা দাদারা বড় হয়ে গেছেন। এই বাড়িতে ঠাকুর এসেছিলেন তখন আপনি এসে গেছেন কি? গৃহপ্রবেশের দিন ঠাকুর এসেছিলেন এই বাড়িতে যখন? এসেছিলেন তো, ওই যে বারান্দায় যে লেখা রয়েছে, যেখানে ওই বেদিটা আছে ওইখানে একটা চৌকি ছিল, ওইখানে ঠাকুর বসেছিলেন। আমি একটা ধানের ধামা নিয়ে এসেছিলাম। আচ্ছা। ওর ছোট মা একটা কলসিতে জল নিয়ে এসেছিলেন। আচ্ছা। ঠাকুমা এখানে বসেছিলেন, মা। আচ্ছা, উনিও এসেছিলেন ঠাকুমা? ওই উপরে গেলাম। আচ্ছা। ঠাকুর ঘর ছিল। আচ্ছা আচ্ছা। পুজো হচ্ছিল গৃহপ্রবেশের দিন। সব বাড়ির আত্মীয় সব একটা ওয়াগন বাসে এসেছিল ওই বাড়িতে, সব একসাথে এসে ছেলেপেলে নিয়ে। আপনারা ওই ধামা নিয়ে ঠাকুরের কাছে গেলেন? না, ঠাকুর ঘরে গেলেন। আচ্ছা। যেখানে গৃহপ্রবেশের পুজো হচ্ছে সেখানে গেলেন। আচ্ছা। ছোট মা জলের কলসি রাখলো, আমি ধামাটা মায়ের সাথে একটু কথা বলতো, অনেক বললাম। বললে ফুরাবে নাকি? সেই তো, সেই।